সাবটেল আর্টের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখব এবং সে বিষয়টি হলো লিকুইড অ্যাসেটের ক্ষেত্রে আমরা ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করব নাকি স্ট্যান্ডার্ড ফর্ম ইউজ করব। তাহলে আমরা কোনটা ইউজ করব এবং কোনটার ক্ষেত্রে আমাদের কন্ডিশন কি এই বিষয়গুলো আমরা শিখব। তো ফার্স্টে দেখেন এটা একটি টেন্ডার, যে টেন্ডারের ডকুমেন্ট অংশ থেকে আমরা যদি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে আসি তাহলে আমরা লিকুইড অ্যাসেট সম্পর্কে দেখতে পাবো। এখানে আমার সমস্ত কোয়ালিফিকেশনগুলাই থাকবে। তো এখন আমরা যদি এখানে লিকুইড অ্যাসেট দেখি, দেখেন এই অংশটুকু আমাদের, তাহলে লিকুইড অ্যাসেটের প্রথমে আমাদের বলা আছে মিনিমাম অ্যামাউন্ট অফ লিকুইড অ্যাসেট অর ওয়ার্কিং ক্যাপিটাল অর ক্রেডিট ফ্যাসিলিটিস অফ দ্য টেন্ডারার শ্যাল বি টাকা। তার মানে আমার এটা লিকুইড অ্যাসেট হতে পারে, আমার ওয়ার্কিং ক্যাপিটাল আমার মূলধন হতে পারে, বা আমার ব্যাংকে থেকে ক্রেডিট ফ্যাসিলিটিস বা ক্রেডিট কমিটমেন্ট হতে পারে। এখানে তিন ধরনের কন্ডিশন বর্ণনা করা আছে। তো তিন ধরনের কন্ডিশনে আমরা যদি ব্যাংক স্টেটমেন্ট দিই তাহলেও হবে, আমরা যদি আমাদের মূলধন শো করি সেটাও হবে, এবং আমরা যদি ক্রেডিট কমিটমেন্ট দিই তাহলে সেটাও কিন্তু অ্যাকসেপ্টেবল হবে। তবে ডিপেন্ড করবে সেটা প্রকিউরিং এন্টিটির উপর। এখন এই লিকুইড অ্যাসেটটা কেন দরকার সেটা আসলে এখানে বর্ণনা করা হয়েছে। যেমন দেখেন এখানে লিকুইড অ্যাসেট ফার্স্টে দরকার আমার কি পরিমাণে, সেটা বলা আছে 2 থেকে 6 মাস পেমেন্ট ফ্লো যাতে আমি এখানে রাখতে পারি। তার মানে আমার এই কাজটি শুরু করে 2 থেকে 6 মাস প্রকিউরিং এন্টিটি যদি কোনো কারণে বিল না দেয়, যেমন দেখেন এখানে আছে যে ইনভয়েস তৈরি করতে, তার মানে ইনভয়েসের কথা বলা আছে, তার মানে বিল তৈরি করতে এবং প্রজেক্ট ম্যানেজারের সার্টিফাই করতে, এবং সে চেকটি কন্টিজেন্সি, তার মানে সে চেকটি ক্যাশ করতে যে সময় লাগবে, অর্থাৎ এতগুলো স্টেপের মধ্য দিয়ে সেই সময়টা যেন কাজ চলতে পারে, এই বিষয়টাকেই যে অর্থ দ্বারা কাভার করা হয় সেটাকে আমরা বলতেছি যে লিকুইড অ্যাসেট অর ওয়ার্কিং ক্যাপিটাল অর ক্রেডিট ফ্যাসিলিটিস। এখন এখানে লিকুইড অ্যাসেটের পরিমাণটা কত হবে সেটা আসলে প্রকিউরিং এন্টিটি ফিক্সড করে দেয়। তো আমরা আজকের ভিডিওর প্রথম পর্যায়ে দেখলাম যে লিকুইড অ্যাসেট কি এবং লিকুইড অ্যাসেট হিসেবে আমাদের কি কি গ্রহণযোগ্য হবে। আমাদের লিকুইড অ্যাসেট অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল যে কোনো কাজ করার মূলধন, এবং ক্রেডিট ফ্যাসিলিটিস বা ক্রেডিট কমিটমেন্ট, যে কোনো তিনটা বিষয় দিলেই আমাদের এটা ফুলফিল হবে। স্ট্যান্ডার্ড টেন্ডারে এরকমই ইনফরমেশন থাকে। তো এখন আমরা কি দিব সেটা আসলে ডিপেন্ড করবে যে প্রকিউরিং এন্টিটি কর্তৃক কি চাওয়া হয়েছে। তো আমরা এরকম বেশ কয়েকটি টেন্ডার দেখব যে প্রকিউরিং এন্টিটি কি কন্ডিশন সেখানে অ্যাড করে। তো চলুন দেখি। এখানে দেখেন একটি টেন্ডার, যেখানে এই অংশটাতে আপনি লিকুইড অ্যাসেট সম্পর্কে যে দেখতে পাচ্ছেন, তার মানে যদি আমরা এখানে পড়ে দেখি যে প্রকিউরিং এন্টিটি কি কন্ডিশন এখানে সংযুক্ত করেছেন। The minimum amount of liquid assets or working capital or credit facilities of the tenderer shall be টাকা 160 লাখ, তার মানে 1,60,00,000 টাকা লাগবে। এইবার দেখেন আমার কন্ডিশন, স্ট্রিক্টলি credit commitment substantiated by any scheduled bank of Bangladesh in the format as specified from EPW37 without alteration, no issued not earlier than 21 days prior to the day of the original deadline for submission of this tender will be accepted. তার মানে ক্রেডিট কমিটমেন্ট, যে একটা ক্রেডিট কমিটমেন্ট দিতে হবে এবং এটা কি হতে হবে সাবস্ট্যান্সিয়েটেড, তার মানে প্রমাণিত হতে হবে। সাবস্ট্যান্সিয়েটেড মানে হচ্ছে মূলত প্রমাণ করা বা যুক্তি দেওয়া এরকম। তো একটি আমি ক্রেডিট কমিটমেন্ট দেব যেটা হচ্ছে কোনো শিডিউল ব্যাংক, তার মানে বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংক থেকে প্রমাণিত হতে হবে, অর্থাৎ যেটা আমরা লাইন অফ ক্রেডিট বলি বা ক্রেডিট কমিটমেন্ট ব্যাংক থেকে দেয় সেটা, এবং সেটা অবশ্যই স্ট্যান্ডার্ড একটি ফরম্যাট অনুযায়ী হইতে হবে, যে ফর্মটাকে বলতেছি আমরা EPW37 ফর্ম, এবং এটা কোনো রকম চেঞ্জ ছাড়া উইদাউট এনি অল্টারেশন। যদি ফর্ম EPW37 এর একটি শব্দও চেঞ্জ করে দেওয়া হয় তাহলেও কিন্তু সেটা প্রকিউরিং এন্টিটি বাদ দিয়ে দিবে, এটা প্রকিউরিং এন্টিটির রাইট থাকে। আর এই ক্রেডিট কমিটমেন্ট শিডিউল ব্যাংক থেকে ইস্যু হতে হবে টেন্ডার পাবলিশ থেকে টেন্ডার ওপেনিং এর মধ্যবর্তী সময়ে। এটা কখনোই টেন্ডার পাবলিশের পরে তো হওয়া সম্ভব না, এবং টেন্ডার পাবলিশের আগে এই ক্রেডিট কমিটমেন্ট যদি ইস্যু হয়ে থাকে তাহলেও সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না।
শুধুমাত্র টেন্ডার ফ্লোট এবং টেন্ডার পাবলিকেশন অর্থাৎ টেন্ডার পাবলিকেশন এবং টেন্ডার ক্লোজিং এর মধ্যবর্তী সময়েই হতে হবে। যেমন ধরেন এখানে 21 দিন বলা আছে, তার মানে এই টেন্ডারটি 21 দিনে ওপেন হবে। এটার ফ্লোটিং টাইম দেওয়া আছে হচ্ছে 21 দিন, এজন্য এখানে 21 দিন উল্লেখ করা আছে। আর এরপরে দেখেন যে লাইন অফ ক্রেডিট ফর্ম EPW 37 হ্যাজ বিন আপলোডেড ইন সেকশন 7 অফ দ্য টেন্ডার ডকুমেন্ট। এই টেন্ডার ডকুমেন্টের সেকশন 7-এ EPW 37 অর্থাৎ লাইন অফ ক্রেডিটের স্ট্যান্ডার্ড ফর্ম আপলোড করা আছে, সেটাই ফলো করতে হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এখানে প্রকিউরিং এন্টিটি কি চাচ্ছে। এখানে প্রকিউরিং এন্টিটি ক্রেডিট কমিটমেন্ট আছে, কোনো ওয়ার্কিং ক্যাপিটাল বা লিকুইড অ্যাসেট এখানে যদি আমরা দিই তাহলে কিন্তু সেটা নন রেসপন্সিভ হয়ে যাবে। এরপরে আমরা আরেকটি টেন্ডার আমরা দেখব যে সেখানে কি বলা আছে আমরা দেখি। তাহলে মিনিমাম অ্যামাউন্ট অফ লিকুইড অ্যাসেট অর ওয়ার্কিং ক্যাপিটাল অর ক্রেডিট ফ্যাসিলিটিস অফ দ্য টেন্ডারার শ্যাল বি টাকা 180 লাখ। 1,80,00,000 টাকার একটা লিকুইড অ্যাসেটের ফর্ম লাগবে। Tenderer must submit the letter of commitment for banks undertaking for line of credit from any scheduled bank of Bangladesh. তার মানে বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংক থেকে বা শিডিউল ব্যাংক থেকে একটা লেটার অফ কমিটমেন্ট তার মানে লাইন অফ ক্রেডিট সাবমিট করতে হবে। এনি চেঞ্জ ইন দ্য আপলোডেড ফর্ম উইল নট বি কনসিডার্ড। তার মানে এটা আপলোডেড যে ফর্ম করা আছে সেটার কোনো ধরনের চেঞ্জ গ্রহণযোগ্য হবে না। আর ফর্মটি কোথায় আছে? জেনারেল সেকশন 7-এ দেওয়া আছে, সেকশন 7, যেটা কিছুক্ষণ আগেও আমরা একটি টেন্ডারে দেখলাম। তাহলে এই টেন্ডারটিতেও কিন্তু প্রকিউরিং এন্টিটিস আছে আমাদের লাইন অফ ক্রেডিট, সেখানে কিন্তু লিকুইড অ্যাসেট বা ব্যাংক স্টেটমেন্ট বা যদি কোনো আমরা ওয়ার্কিং ক্যাপিটাল দেখাই তাহলে সেটাও কিন্তু আমাদের অ্যাকসেপ্টেড হবে না, টেন্ডারটি নন রেসপন্সিভ হয়ে যাবে। এরপরে আমরা অপর একজন প্রকিউরিং এন্টিটি টেন্ডার যদি লিকুইড অ্যাসেট কি চাওয়া হয়েছে সেটা যদি দেখি তাহলে সেখানে বলা আছে দি মিনিমাম অ্যামাউন্ট অফ লিকুইড অ্যাসেটস অর ওয়ার্কিং ক্যাপিটাল অর ক্রেডিট ফ্যাসিলিটিস অফ দ্য টেন্ডারার শ্যাল বি টাকা 2,50,000 সাবস্ট্যান্সিয়েটেড বাই ইমিডিয়েট পাস্ট অডিট রিপোর্টস অর ক্রেডিট লাইনস। এই জায়গাতে দেখেন একটি বিষয় আছে, অর পাস্ট ইমিডিয়েট পাস্ট অডিট রিপোর্টস। এই শব্দটা অবশ্যই মার্ক করা যায়, ইমিডিয়েট পাস্ট অডিট রিপোর্টস। এই জায়গাতে আমরা যদি লিকুইড অ্যাসেট হিসেবে যদি ব্যাংক স্টেটমেন্ট দিই তাহলে সেই ব্যাংক স্টেটমেন্টে আমার ব্যাংকে যে আদৌ 2,50,000 টাকা আছে সেটাকে কিন্তু সাবস্ট্যান্সিয়েটেড তার মানে প্রমাণ করার জন্য আমার ইমিডিয়েট বিগত বছরের অডিট রিপোর্ট লাগবে। অর্থাৎ প্রত্যেকটি কনস্ট্রাকশন ফার্ম বা কোম্পানিতে সবগুলোতে যেমন অডিট রিপোর্ট প্রতি বছর অডিট করতে হয়, সেই অডিট রিপোর্ট এখানে তার প্রমাণক হিসেবে সংযুক্ত করতে হবে যদি আমরা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে থাকি। যেমন আমরা যদি এরকম কোনো ব্যাংক স্টেটমেন্ট আমাদের টেন্ডারে লিকুইড অ্যাসেট হিসেবে দিই যেখানে আমাদের ক্রেডিট এবং ডেবিটের যে ব্যালেন্স আছে সেটা যদি আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইমিডিয়েট পাস্ট অডিট রিপোর্টস এর প্রমাণক হিসেবে অবশ্যই সংযুক্ত করতে হবে, অন্যথায় কিন্তু সে ব্যাংক স্টেটমেন্টটি গ্রহণ করা হবে না। এরপরে যেটা হচ্ছে লাইন অফ ক্রেডিট, ব্যাংক থেকে শিডিউল ব্যাংক থেকে ক্রেডিট কমিটমেন্ট বা লাইন অফ ক্রেডিট দিতে হয় একটা স্পেসিফিক ফর্মে। তাহলে এটা কয় ধরনের ফর্ম আছে? এটা মোটামুটি 3 ধরনের ফর্ম ব্যবহার করা হয়। যেমন দেখেন এখানে লেটার অফ কমিটমেন্ট ফর ব্যাংকস আন্ডারটেকিং ফর লাইন অফ ক্রেডিট, এটা হচ্ছে EPW 37। যদি EPW 37 অর্থাৎ যদি কোনো টেন্ডার 3 কোটি টাকার উপরে হয় তাহলে অবশ্যই এই ফরম্যাটেই আপনাকে লাইন অফ ক্রেডিট বা ক্রেডিট কমিটমেন্ট সাবমিট করতে হবে। এবং এখানে যে লেখাটা আছে যদি সেই লেখাটার বিন্দুমাত্রও কোনো শব্দ চেঞ্জ করা হয় তাহলে প্রকিউরিং এন্টিটি কিন্তু সে টেন্ডারারকে নন রেসপন্সিভ করে দিতে পারে। তো কাজেই খেয়াল রাখতে হবে যদি কোনো সময় 3 কোটি টাকার উপরে টেন্ডার হয় তাহলে অবশ্যই এই স্ট্যান্ডার্ড ফর্ম অনুযায়ী ইউজ করতে হবে। এখানে 2 জন ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর থাকবে। তো এটার কোনো অল্টারেশনই প্রকিউরিং এন্টিটি কর্তৃক গৃহীত হবে না। এরপরে আমাদের টেন্ডার যদি 3 কোটি টাকার কম হয় এবং যদি OTM টেন্ডার হয়, তার মানে 3 কোটি টাকার কম OTM টেন্ডার হলে যেটা EPW 2A স্ট্যান্ডার্ড ফর্ম ইউজ করা হয়,
তাহলে 3 কোটি টাকার কম ওটিএম টেন্ডারের ক্ষেত্রে আমাকে অবশ্যই এই ধরনের ফরম্যাট ব্যবহার করতে হবে। বাস্তবিক পক্ষে EPW3 EPW2 এ ফর্মগুলো দেখতে একই রকম হলে এই জায়গায় কিন্তু লেখাটা চেঞ্জ আছে। তো যখন আপনারা ক্রেডিট কমিটমেন্ট দিবেন তখন অবশ্যই কিন্তু এই ফরম্যাটেই হইতে হবে, অন্যথায় কিন্তু এটাকে নন রেসপন্সিভ করে দেওয়া হয়। এখানেও 2 জন ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর লাগবে। এরপরে যদি আমাদের কোনো LTM টেন্ডার হয়, যেমন EPW2B, এই স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে LTM টেন্ডারের ক্ষেত্রে, তাহলে LTM টেন্ডারের ক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবেই ফরম্যাটটি হতে হবে এবং লেখাটা কিন্তু আমাদের এইটুকুই হতে হবে। এখানে দেখেন জায়গায় জায়গায় লেখা আছে নেম অফ টেন্ডারার, তারপরে ডেসক্রিপশন অফ ওয়ার্কস, তারপর হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য টেন্ডারার্স। এই জায়গাগুলোতে শুধু ঠিকাদারের নাম, কাজের নাম, কত টাকা, ফিগার ওয়ার্ডে এই জিনিসগুলাই বসানো যাবে, বাকি কোনো শব্দ চেঞ্জ করা যাবে না, কারণ প্রকিউরিং এন্টিটি ডিরেক্ট বলে দিছে যে কোনো অল্টারেশন গ্রহণযোগ্য হবে না, উইদাউট এনি অল্টারেশন। তো কাজেই এইরকম ক্রেডিট কমিটমেন্ট আমাদের দিতে হবে। আশা করি আজকের বিষয়টি সবাই বুঝতে পেরেছেন এবং নেক্সট কোনো টেন্ডার যখন আপনারা অংশগ্রহণ করবেন তখন অবশ্যই যেন লিকুইড অ্যাসেটের সাবমিশনের কারণে যেন কেউ নন রেসপন্সিভ না হন, সে প্রত্যাশায় আজকের ক্লাস এ পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।